আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। কুমিল্লার মুরাদনগরে নারীকে ধর্ষণের পর বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় ধর্ষক ফজর আলী সহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকার সায়দাবাদ থেকে ধর্ষক ফজর আলীকে গ্রেফতার করা হয়। এছাড়া ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অন্য 4 জনকে গ্রেফতার করা হয়। আসামিরা হল বাহেরচর গ্রামের শহীদ মিয়ার ছেলে ধর্ষক ফজর আলী, বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় জড়িত একই গ্রামের সুমন, রমজান, আরিফ, অনেক। পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেছেন, ধর্ষক ফজর আলী সহ জড়িত 5 জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনার কথাও জানান তিনি। গেল বৃহস্পতিবার মুরাদনগরের বাহেরচর গ্রামে ওই নারীকে নির্যাতন করা হয়। কারাগারে বেশ আরাম-আয়েশি সময় কাটাচ্ছেন জুলাই আগস্টের মামলায় বন্দীরা। ভালো খাবার আছে, আরামদায়ক থাকার ব্যবস্থা রয়েছে, কাজের লোকও। তবে এসব অভিযোগ অস্বীকার করে কারা মহাপরিদর্শক বলেন, ডিভিশনের বাইরে অতিরিক্ত কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না ভিআইপিরা। এদিকে জুলাই আন্দোলনের সময় কারাগার থেকে পালানো 700-রও বেশি আসামিকে আটক করতে পারেনি পুলিশ। ফলে আগামী নির্বাচনে ভয়াবহ পরিবেশ সৃষ্টির আশঙ্কা দেখছেন মানবাধিকার কর্মী এলিনা খান। কারাগার নিয়ে দীপন দেওয়ানের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। ফ্যাসিস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর দেশে থাকা তার দোসরদের বিরুদ্ধে একের পর এক মামলা হতে থাকে। হত্যা, অর্থ আত্মসাৎ, পাচার সহ বিভিন্ন মামলায় দেশের বিভিন্ন কারাগারে ভিআইপি বন্দী রয়েছেন মোট 153 জন। মানবাধিকার কর্মী এলিনা খান অভিযোগ করে বলেন, ভিআইপি বন্দীরা টাকার বিনিময়ে নিচ্ছেন বাড়তি সুবিধা। কারাগারের বন্দীদের জন্য রান্না করা খাবার খান না, সেবার জন্য মিলছে অতিরিক্ত কাজের লোক। তবে এসব অভিযোগের সাথে একমত নন কারা মহাপরিদর্শক। জেলখানায় কিন্তু প্রচুর পরিমাণ টাকার লেনদেন হয়, বাইরে থেকে খাবার। এই যে এখন রাজনীতিবিদরা যারা আছেন তারা কিন্তু কেউ এখানকার খাওয়া খাচ্ছে না, সব বাড়ির খাবার খাচ্ছে বা হোটেল বড় বড় রেস্টুরেন্টের খাবার খাচ্ছে, এগুলা খাচ্ছে, এবং তারা কিন্তু এদের মাধ্যমেই খাচ্ছে। বিলাসী জীবনযাপন এখানে আসলে ওই সুযোগটা নেই প্রবাবলি বর্তমান সময়ে। আমি আপনাদেরকে একটু বলতে পারি যে তাদের জন্য যে ডিভিশন প্রাপ্ত যদি উনি হন, ওই ডিভিশনের যে প্রাপ্যতা আছে ওই অনুসারে ওনারা খাবার দাবার থেকে অন্যান্য সুযোগ সুবিধা পান। কারাগারের যে নিয়মকানুন আছে সেটা যদি ফলো না করেন, তাদেরকে আমরা শাস্তির আওতায়ও আনছি এবং এই ক্ষেত্রে বেশ কয়েকজনকে আমাদের যেমন ডিভিশন ক্যান্সেল করেছি আমরা। এদিকে ছাত্র জনতার আন্দোলনের সময় কারাগার থেকে পালানো সন্ত্রাসী, জঙ্গি সহ 700-র বেশি অপরাধীর হদিস মেলেনি এখনো। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে বন্দির ছবি সহ নাম ও ঠিকানা সবকটি বিমানবন্দর ও সীমান্ত এলাকায় পাঠানো হয়েছে। যারা আসলে সন্ত্রাসীরা বের হয়ে গেছে, সামনে ইলেকশন যদি আসে, সেই ইলেকশনে কিন্তু এরাই ভয়াবহ আকার ধারণ করবে। সুতরাং এদেরকে যদি এখনই না অ্যারেস্ট করে, ইচ্ছাটা হচ্ছে আসল কথা, ইচ্ছাটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোরভাবে এটার ব্যবস্থা গ্রহণ করা উচিত। শুরু দিকে কিছু আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে, পুলিশ কিন্তু বেশ কিছু গ্রেপ্তার করেছিল, বাট বর্তমানে তাদেরকে আর ওই পাওয়া যাচ্ছে না। তাদেরকে বেশ অভিযান চলছে, এটা না যে অভিযান থামিয়ে গেছে তা না। তাদের নোন পজিশন অথবা ইয়াদের সংস্থাগুলো অভিযান চালাচ্ছে, বাট তাদেরকে এ পর্যন্ত গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। পালিয়ে যাওয়া এসব আসামিদের ধরতে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে অভিযান চলছে বলেও জানান কারা মহাপরিদর্শক। প্রতিনিয়ত প্রচেষ্টা অব্যাহত রয়েছে। দীপন দেওয়ান, আরটিভি, ঢাকা। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে আরও 7 জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে 22 জনের মৃত্যু হয়েছে, আর করোনা শনাক্ত হয়েছে 535 জনের। আর গেল একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে 1 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে 262 জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট 9484 জন, আর মারা গেছেন 41 জন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যানের অপসারণ ও সব পক্ষের অংশগ্রহণের ভিত্তিতে রাজস্ব খাতে সংস্কারের দাবিতে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করছেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা। এই কর্মসূচি আজও চলবে বলে জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করে পরিষদ। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা এই কর্মসূচির বাইরে থাকবে বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে পরিষদের সভাপতি জানান, সংকট নিরসনে আন্দোলনকারীরা সরকারের সঙ্গে আলোচনায় আগ্রহী, তবে এনবিআর চেয়ারম্যান সমস্যার সমাধান না করে মিথ্যাচার করছেন। তাই সরকারের সঙ্গে আলোচনার আগে তাকে অপসারণ করতে হবে। কিশোরগঞ্জের অষ্টগ্রামে সরকারিভাবে কৃষকদের কাছ থেকে ধান কেনার বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা খাদ্য পরিদর্শক জয়নাল আবেদিনের বিরুদ্ধে। সম্প্রতি ঘুষ নেওয়ার সময় ভাইরাল হয় একটি ভিডিও, তবে বিষয়টি অস্বীকার করেন খাদ্য পরিদর্শক। অভিযোগের সত্যতা নিশ্চিত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। কিশোরগঞ্জ থেকে শরফউদ্দিন জীবনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। সরকারি নির্দেশনা অনুযায়ী কৃষকদের কাছ থেকে প্রতিমন ধান ক্রয়ের দাম ধরা হয়েছে 1440 টাকা। এতে বাজার দরের চেয়ে প্রতিমনে 6000 টাকা বেশি পান কৃষক। তবে সেখান থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার খাদ্য পরিদর্শক জয়নাল আবেদিনের বিরুদ্ধে। সম্প্রতি একটি ভিডিওতে দেখা যায় খাদ্য গুদামে ধান বিক্রি করতে গেলে প্রতি টনে 2000 টাকা ঘুষ দাবি করেন অভিযুক্ত কর্মকর্তা। বিষয়টি জানতে চাইলে নিজের উপর আনা এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানান তিনি। এই ভিডিও সম্পর্কে আমি জানি না, এটা বলতে পারবো না কে করছে, কিভাবে করছে। কথাগুলো আমার কিনা আমিও এটা কেমনে বলবো। আমি তো অনেকের সাথে আপনার সাথে হয়তো কথা বলতেছি, এই কথাটা যদি আপনি একটা এডিট করে নিয়ে মিলাই লাগাইলেন, তাহলে তো এটা আমার কিছু করার নাই। শুধু ঘুষ নয়, ধান ক্রয়ের সময় ওজনেও কারচুপি করা হয় বলে অভিযোগ কৃষকদের। এর থেকে আরো 6000 টাকা কমে সে ধান রাখতে চা, আর শুকনা ধান লয়ে গেলে কয় কিতা ধান কাঁচা। আমার কাছে 3000 টাকা চাইছে, কেরানিরে টাকা দিতে হয়, তারপর আবার ব্যাংকে আবার এই রিসিপ্টটা নিয়ে তুলতে গেলে আবার তাদেরকেও টাকা দিতে হয়। টাকা দিলেই টাকা দেওয়া লাগে, তারা দিলে ধানগুলা চলবে। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস উপজেলা নির্বাহী ও জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার। অভিযোগের বিষয়ে আপনার যে বিষয়গুলো বললেন, এগুলো বিষয়ে আমরা তদন্ত করে দেখব এবং আমি ওই কর্মকর্তার সাথে নিজেই কথা বলবো। যদি আমরা এই অভিযোগের সত্যতা পাই, তাহলে অবশ্যই আমরা এই বিষয়ে ব্যবস্থা নেব। আমরা কৃষকের কাছ থেকে যে ধান কিনি, সেটা কৃষকের অ্যাকাউন্টে সরাসরি টাকা চলে যায়। এখন তো কৃষকরা অনেক সচেতন, তারা আমাদেরকে জানাতে পারে, আমরা ইমিডিয়েটলি এটা স্টপ করে দেব এই ধরনের কিছু যদি ঘটে থাকে। এই মৌসুমে অষ্টগ্রাম সরকারি গুদামে ধানের মজুদ আছে 1795 টন। অনিয়ম ও দুর্নীতি রোধে প্রশাসনের পক্ষ থেকে আরো কঠোর পদক্ষেপ চান ভুক্তভোগীরা। আব্দুল হামিদ, RTV। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে আরও 7 জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে 22 জনের মৃত্যু হয়েছে। দর্শক, ডেঙ্গু এবং করোনা পরিস্থিতি জানাতে বন্দর নগরী চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রামে ডেঙ্গু এবং করোনা পরিস্থিতি কি এবং সচেতনতার জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, এই সম্পর্কে বিস্তারিত জানাবেন। তানি আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামে কিন্তু করোনা এবং ডেঙ্গু দুটোই কিন্তু সমানতালে এগিয়ে চলছে এবং একই সাথে যুক্ত হয়েছে চিকনগুনিয়া। এখানে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এরপরও কিন্তু মানুষের মধ্যে যেই সচেতনতার দরকার ছিল, সেটা কিন্তু যথেষ্ট অভাব রয়েছে। গতকালও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মেডিকেল কলেজের আশেপাশে মশার নিধনের ওষুধ ছিটিয়েছেন এবং মাস্ক বিতরণ করেছেন এবং তিনি কিন্তু লিফলেটও বিতরণ করেছেন, যাতে করোনা, ডেঙ্গু, চিকনগুনিয়া থেকে মানুষ যাতে মুক্তি পায়, সেজন্য কিন্তু তিনি সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কিন্তু বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলেন। এরপরও মানুষ কিন্তু আসলে সেরকম সচেতন না। যারা মেডিকেলে আসছেন, তারা কিন্তু আসলে কেউ স্বাস্থ্যবিধি মানছেন না, এমনকি যেটা খুব প্রয়োজনীয় মাস্ক পরার দরকার ছিল, সেটাও কিন্তু কেউ মাস্ক ব্যবহার করতে না। এমনকি মেডিকেলের শিক্ষার্থী যারা আছে এবং যারা ইন্টার্নি করতেছে, তারা কিন্তু সেরকম মাস্ক ব্যবহার থেকে সচেতন নয় বলে দেখা গেছে আসলে হাসপাতালের ওয়ার্ডগুলোতে। এবং একই সাথে জেলা সিভিল সার্জন জানিয়েছেন, চলতি বছর শুধুমাত্র ডেঙ্গুতে মারা গেছেন 2 জন এবং একই সাথে আক্রান্ত হয়েছেন 394 জন। শুধুমাত্র এই মাসেই আক্রান্ত হয়েছেন 128 জন এবং গত মাসে আক্রান্ত হয়েছিলেন 116 জন ডেঙ্গুতে। বোঝাই যাচ্ছে আসলে দিন দিন কিন্তু আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। যেহেতু আসলে এটা বর্ষা মৌসুম, এই মৌসুমটাতে
এই মৌসুমটাতে আসলে শুরু করে দেখা যাচ্ছে অক্টোবর নভেম্বর পর্যন্ত এই ডেঙ্গুর প্রাদুর্ভাব থাকতে পারে বলে জেলার সিভিল সার্জন জানিয়েছেন। তবে তিনি বলেছেন এখনো পর্যন্ত ভয়ের কিছু নেই, এখনো পর্যন্ত নিয়ন্ত্রণের মধ্যে আছে। যদি সচেতন না হয় তাহলে কিন্তু এটা হয়তো বৃহৎ আকারে ধারণ করতে পারে বলে মনে করছেন। তবে এলাকা সিটি কর্পোরেশনের যারা বাসিন্দা আছে তারা বললো আসলে যে ওষুধগুলো ছিটাতে সেই ওষুধের কার্যকারিতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। যেহেতু ওষুধ ছিটিয়ে থাকলে তাহলে অলিতে গলিতে কিন্তু মশার লাভা এখনো পাওয়া যাচ্ছে এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, এরপরও কিন্তু আসলে কোনো রকমের কাজে আসছে না। গত 24 ঘন্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়েছেন 6 জন, মৃত্যুবরণ করেছেন 1 নারী। চট্টগ্রামে এ পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়েছেন 128 জন, মারা গেছেন 7 জন। তবে আসলে এটা সচেতন না হলে আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে চিকিৎসকরা বলছেন সবাইকে সচেতন থাকতে হবে, না হলে কিন্তু আসলে ভয়াবহ রূপ দেখতে হবে। এই ছিল আমার কাছে করোনা এবং ডেঙ্গু নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে রাজধানীর তেজগাঁও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়। বিপুল, ডেঙ্গু এবং করোনার যে সংক্রমণ এটিকে নিয়ন্ত্রণ করার জন্য ডেঙ্গু রোধে কোনো রকম পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান দেখতে পাচ্ছেন কিনা শহর জুড়ে, এবং করোনা যে বিষয়টি এই বিষয়ে সচেতনতা দেখতে পাচ্ছেন কিনা সাধারণ জনগণের মধ্যে? হ্যাঁ তানি, আসলে আপনি যেমনটা বলেছেন যে ডেঙ্গু এবং করোনার যে প্রভাব কিন্তু আমরা বিভিন্ন এলাকায় গেলে বুঝতে পারি। বিশেষ করে ঢাকা শহরের মহাকালী, নাখালপাড়া এলাকা, মিরপুর এবং যে তেজগাঁর যে এলাকাগুলো আছে, বিশেষ করে আয়ের মানুষ যেগুলোতে থাকে সেগুলো আসলে ডেঙ্গুর প্রকোপটা অনেকটাই বেশি। কারণ হচ্ছে এখানকার যে এলাকাগুলো রয়েছে সেগুলো মশক নিধনের যে বিষয়টি সেটি কিন্তু কার্যকরভাবে হচ্ছে না। আমরা এখন যে এলাকাটিতে আছি তেজগাঁ এলাকায়, এই তেজগাঁ এলাকায় আমরা কয়েকটি জায়গায় ঘুরে দেখেছি যে অঞ্চলগুলো আছে বা যে এলাকাগুলো গলিগুলো রয়েছে এবং বাসার যে ফাঁক পুকুরগুলো রয়েছে সেখানে ব্যাপক হারে ময়লার স্তূপ দেখতে পেয়েছি। অর্থাৎ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে পরিষ্কার করার, যে পরিচ্ছন্নতা কর্মীদের যে পরিষ্কার করার যে বিষয়টি সেটিও দেখা যায়নি। সেই সাথে এখানকার এলাকাবাসী বলছেন যে আসলে মশক নিধনের যে বিষয়টি, সেই মশক নিধনের যে বিষয়টি সেটি কিন্তু তারা কাজ করার তেমন কোনো প্রক্রিয়া তারা দেখছে না বলে এমনটা জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে ফুটপাতের যে দোকানগুলো আছে সেগুলো তো আমরা দেখতে পাচ্ছি যে রাস্তায় যে বসে যে রান্নাবান্না এবং যে ময়লা পানিগুলো ফেলছে সেগুলো জমে কিন্তু এখান থেকে মশার যে লার্ভার যে সৃষ্টির যে বিষয়টি সেগুলো আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে আরেকটা বিষয় সেটি হচ্ছে এখানকার লোকগুলো বলছেন যে আসলে সিটি কর্পোরেশন কার্যত কোনো কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ার কারণে মশার যে বিস্তারটা সেটাও রোধ করা যাচ্ছে না। সেই সাথে এই ডেঙ্গুর পাশাপাশি চিকুনগুনিয়ার যে বিষয়টি, আরেকটি আতঙ্কের যে নাম চিকুনগুনিয়ার যে আতঙ্ক, সেটি কিন্তু এখন শুরু হয়েছে এলাকার মধ্যে। অর্থাৎ অধিকাংশ লোকজন বলছেন যে আসলে তারা জ্বরে ভুগছেন এবং শিশু হতে শুরু করে বৃদ্ধ মহিলা হতে শুরু করে বিভিন্ন লোকজন কিন্তু এই রোগ আক্রান্ত হচ্ছেন। তাই তারা বলছেন যে আসলে সিটি কর্পোরেশনের লোক এবং সরকারের পক্ষ থেকে যদি কার্যকর কোনো যে পদক্ষেপ নেওয়া না হয় তাহলে কিন্তু এই মশার যে অতিরিক্ত যে মশার যে বিষয়টি সেটি নিধনের যে বিষয়টি সেটি রোধ করা সম্ভব নয়। সেই সাথে আরেকটা বিষয় আপনাকে জানিতে চাই যে এখানে মহাখালী ডিএনসিসি করোনা বিশেষায়িত যে হাসপাতালটি রয়েছে সেই হাসপাতালের যে চিত্র আমরা দেখতে পেয়েছি সেটিও কিন্তু আমরা দেখেছি যে এখানে বেশ কিছু করোনা রোগী সংখ্যা আমরা জানতে পেরেছি। এবং শুধু মাত্র ডিএনসিসি মহাখালী করোনা বিশেষায়িত হাসপাতাল নয়, এখানে সরহদ মেডিকেল কলেজ এবং ঢাকা মেডিকেল কলেজ হতে শুরু করে প্রত্যেকটা মেডিকেল কলেজে এখন করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং তাদের নমুনা টেস্টে যে দীর্ঘ লাইন কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো তা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। এবার এএফসি নারী এশিয়ান কাপ বাছাই প্রসঙ্গ। এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ে ম্যাচে আজ বাহরাইনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মিয়ানমারের ইয়াঙ্গুনের থুভুন্না স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায়। মূল আসরে খেলার স্বপ্ন নিয়ে বাছাই খেলতে যাওয়া বাংলাদেশ প্রথম ম্যাচেই জয় তুলে নিতে চায়। আরও জানাচ্ছেন নাজমা সাকিব। সাফ চ্যাম্পিয়ন হয়ে ফুটবল মঞ্চে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে বাংলাদেশ নারী দল। এবার তাদের লক্ষ্য এশিয়ান পর্যায়ে। তবে তার আগে বাছাইয়ের বাধা টপকাতে হবে আফিদা শামসুন্নাহারদের। আর সেই বাছাইয়ে লাল সবুজের প্রতিনিধিদের প্রথম পরীক্ষা বাহরাইন ফিফা র্যাঙ্কিংয়ে, যাদের অবস্থান 92, যেখানে বাংলাদেশ 128। তবে র্যাঙ্কিংয়ে বাহরাইন এগিয়ে থাকলেও মাঠের পারফরমেন্স দিয়ে দিনটি নিজেদের করে নিতে বদ্ধপরিকর বাটলারের শিষ্যরা। আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। আমিরাত, জর্ডান, ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলে নিজেদের প্রস্তুত করেছি। তবে বাহরাইন শক্ত প্রতিপক্ষ, তারা ফিজিক্যালি স্ট্রং। প্রতিপক্ষ হিসেবে তাদের সমীহ করতেই হবে। তবে আমার টিমের সবাই তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করলে আমরা কোয়ালিফাই করতে পারব।
মিয়ানমার যাওয়ার আগে শক্তিশালী জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে প্রস্তুতি সারে বাংলাদেশ, যেখানে দারুণ খেলে দুটি ম্যাচই ড্র করে আফিদারা। সেই সিরিজের পারফরম্যান্স আত্মবিশ্বাস যোগাচ্ছে শামসুন্নাহার, ঋতুপর্ণাদের। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান কাপের টিকিট পেতে হলে গ্রুপ সেরা হতে হবে, তাই তো মাঠের প্রস্তুতিতেও শতভাগ মনোযোগী রূপনা আফিদারা। নাজমুস সাকিব, RTV। এবার নিচ্ছি হাইসেন্স সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও থাকছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ ইরানের, যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যে গাজায় হত্যাযজ্ঞ, নিহত আরও 81 ফিলিস্তিনি। এবং ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারের লড়াইয়ে রাতে মেসির ইন্টার মায়ামির মুখোমুখি PSG, ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোর প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। সকালের সংবাদ দেখছেন RTVতে, সঙ্গে আছি ফারজানা তানি। বর্ষা মৌসুমের শুরুতেই আগ্রাসী রূপ ধারণ করেছে যমুনা নদীর সিরাজগঞ্জ অংশ। গত কয়েকদিনের টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বৃদ্ধি পেতে শুরু করেছে নদীর পানি, সেই সাথে বাড়ছে ভাঙনের তীব্রতা। সদর ও শাহজাদপুর উপজেলায় নদী ভাঙনে এরই মধ্যে বিলীন হয়েছে ফসলি জমি, বসতভিটা ও গুরুত্বপূর্ণ স্থাপনা। সিরাজগঞ্জ থেকে সাজিরুল ইসলাম সঞ্চয়ের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। যমুনা নদীর পানি বাড়ায় সিরাজগঞ্জের নদী তীরবর্তী এলাকায় তৈরি হয়েছে তীব্র ভাঙনের ঝুঁকি। বিগত কয়েকদিনের ভাঙনে এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে অঞ্চলটির বিস্তীর্ণ ফসলি জমি, বসতভিটা। রক্ষা পাচ্ছে না জিওব্যাগ দিয়ে তৈরি অস্থায়ী বাঁধও। জেলার সদর, চৌহালি ও শাহজাদপুর উপজেলার ভাটপিয়ারি, শিমলা, পাঁচঠাকুরি সহ বেশ কয়েকটি এলাকায় ভাঙন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। ভিটেমাটি হারানোর ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। 3 কিলোমিটার ভাঙ্গা যাইছে, আমরা এসে অবদার ডালে সরকারি রাস্তার ডালে বাড়ি করছি, এখন সেই জায়গাও ভেঙে যেতেছে। আর আমরা পিছনের মতো আর কোনো জায়গা নাই, এখন আমরা খুব অসহায়। স্কুল বানছে, তা বাদে জোত জমি সব ভেঙে গেছে, শস্যের জোত জমি, তা বাদে বাড়ি ঘর সব। আবার আমরা যে কিনছিলাম হেগোনাও ভেঙে গেছে, আবার আল্লাহ যে হিনে কিনা বাড়ি হচ্ছে এটাও থাকবো না, বুঝছেন। এখন পোস্টার জায়গায় এখন ফের ভাঙ্গা আসতেছে, ফের ভাঙ্গা এসে আবার এইখানে আসতেছে, এখন এইটার ঠেকান নাই। আমরা এই সরকারের কাছে আবেদন করি যে আমাদের এই যমুনার বাঁধ থেকে যেন আমরা রক্ষা পাই, অতি দ্রুত যেন কাজ করে পানি উন্নয়ন বোর্ডকে অনুমতি দেওয়া হোক, এবং পানি বৃদ্ধি পাওয়ার কারণে এখন আরো বেশি ভাঙতেছে। ভাঙন রোধে জিওব্যাগ ডাম্পিং সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান। নদী সংরক্ষণ বাঁধের বাইরে চর পড়েছিল, ওটা নদী মানে প্রচন্ড ওখানে আঘাত আনার ফলে বাইরের চরটা কেটে গেছে। বন্যা নিয়ন্ত্রণ না, আমাদের প্রোটেক্টিভ ওয়ার্ক বরাবর নদী এখন হিট করতেছে, ওখানে নদীর খুব চাপ আছে। আমরা সবসময় ওখানে নজরদারি করতেছি এবং লাঞ্চিং এখন যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে সঙ্গে সঙ্গে আমরা সেখানে আমরা জিওব্যাগ ডাম্পিং করতেছি। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া সহ নতুন এলাকায় ভাঙন প্রতিরোধে দ্রুত উদ্যোগ গ্রহণের দাবি স্থানীয়দের। আব্দুল হামিদ, RTV। দীর্ঘদিন সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরগুনার পাথরঘাটার প্রায় 15টি লোহার সেতু। বিকল্প ব্যবস্থা না থাকায় ভাঙা সেতু দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। সংস্কারে বরাদ্দ আসলেও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে ঠিকাদার ও সংশ্লিষ্ট দপ্তরের বিরুদ্ধে। বরগুনা থেকে তাওহিদুল ইসলাম শুভর পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী, রায়হানপুর, চরদোয়ানি, কাকচিরা, কালমেঘা ও নাচনাপাড়া সহ বেশ কয়েকটি ইউনিয়নে এমন ঝুঁকিপূর্ণ 15টিরও বেশি সেতু রয়েছে, যা 10 থেকে 15 বছর আগে নির্মাণ করা হলেও এখন পর্যন্ত একবারও সংস্কার করা হয়নি। ফলে লোহায় ধরেছে মরিচা, খুলে পড়ছে সেতুর খুঁটি সহ অন্যান্য সরঞ্জাম। বিকল্প উপায় না থাকায় অসুস্থ ব্যক্তি ও স্কুলের বাচ্চারা বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই পারাপার হচ্ছেন। একবার পড়ে গেছে, আমরা জনগণ মিললে তক্তা দিয়ে রাখছে। একটা বাজার, তারপরে স্কুল, মনে করেন যে
ছোট ছোট পোলাপান আছে যারা ছোট আনে বড় আনে পরে এই সব পোলাপান যাইতে পারতেছে না, রিক্স একটা। ব্রিজটা থাকলে আমাকে 10 কিলো জায়গা ঘোরা লাগে না। এটা তো আমাদের অনেক কষ্টদায়ক। সুস্থ পড়লে আমরা এরপর থেকে পাড়াই ডাইরেক্ট যে যাবো মঠবাড়িয়া থানায় যাই উঠবো যে হসপিটালে, তা যাইতে পারতেছি না। কোচিং আমরা লেখাপড়া করি, কোচিং এ লেখাপড়া করতে অনেক সমস্যা। এলজিডি এখানে যে কাজটা করে সে কাজটার মধ্যে অনেকগুলি গোজামিল আছে বলে আমরা মনে করি, কারণ তারা তথ্য দিতে চায় না। অর্থ করি লোপাটের কোনো কিছু আছে কিনা সেটা লুকানোর চেষ্টা করে। আমি মনে করি এই সব কিছু খোলামেলা হওয়া উচিত। এ বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উপজেলা প্রকৌশলী সমীরণ মণ্ডল। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যোগসাজশে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের ফলে নির্ধারিত সময়ের আগেই সেতুগুলো ভেঙে পড়েছে। গত 2 বছরে জেলায় সেতুর 10টি দুর্ঘটনায় মারা গেছেন 9 জন। তারপরও এগুলো সংস্কারে কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। আব্দুল হামিদ, RTV। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।